হাই হাই, তুমি মেডিকেলে এক্সাম দিবা কিন্তু তুমি বলছো ভাইয়া কোষের গঠন চ্যাপ্টারটা ভাই এত কঠিন ভাই মনে রাখতেই পারছি না ভাই। পরীক্ষায় কেন জানি নাম্বার কম পাচ্ছি কেন ভাইয়া? এই চ্যাপ্টার সবচেয়ে ইজি মেডিকেল এক্সামের জন্য একটা একটা ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে কোষের গঠন। আজকে ভাই তোমাকে এত সুন্দর করে গুছিয়ে দিব, একদম তোমাকে খাওয়াই দিব প্রত্যেকটা জিনিস। এমভাবে পড়াবো পরীক্ষা যেখান থেকে আসো না তুমি কোশ্চেন আনসার করতে পারবা। জাস্ট তুমি ক্লাসটা একটু ফলো করো ভাই, তোমাকে কিভাবে পড়াচ্ছি, কোশ্চেনের টাইপ বলে দিচ্ছি, পরীক্ষা কিভাবে আসতে পারে। একদম তুমি যেখানে এক্সাম দেওয়া না কেন ইনশাল্লাহ পারবা। জাস্ট ক্লাসটা ফলো করো, ক্লাসটা ফলো করলে দেখবা পড়াটা খুব সুন্দরভাবে তোমার ক্লাসের মতো শেষ হচ্ছে। ক্লাসে পড়া ক্লাসে গুছিয়ে নিতে পারবা। তো চলো কথা না ভাই শুরু করে দিই। দেখো এই যে কোষের গঠন, এই চ্যাপ্টারটা আমাদেরকে একটু একটু হচ্ছে টেকনিক্যালি মনে রাখতে হবে এবং বুঝতে হবে কোন জায়গা থেকে পরীক্ষা কোশ্চেন আসে। একটা খেয়াল করো, সবকিছু কিন্তু পরীক্ষা লাগে না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে পড়াটা যত বেশি গুছিয়ে নিতে পারবা তত বেশি কিন্তু তুমি মনে রাখতে পারবা। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এই জন্য হচ্ছে এই যে পড়াটা না গোছাতে পারলেই কিন্তু আসলে পরীক্ষায় আমরা ভালো মার্কস পাই না, যার কারণে আলটিমেটলি আমরা কিন্তু চান্স পাই না। যাই হোক, একটু দেখো, একটু খেয়াল করো। আমরা দেখবো সবচেয়ে বড় কোষ কোনটা। সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। সবচেয়ে বড় কোষ কোনটা ভাইয়া? ওট পাখির ডিম। ভাই কেমনে? দেখো ওট পাখি, তোমরা জাস্ট ওটের কথা মনে রাখো। ওট দেখতে অনেক বড় না? তোমরা তো নিশ্চয় ওট দেখছো, হ্যাঁ? ওট দেখছো না? ওট অনেক অনেক বড়, অনেক অনেক বড়। তাই সবচেয়ে বড় কোষ কোনটা? ওট পাখির ডিম সবচেয়ে বড় কোষ। এটা মনে রাখবা, ওট যেহেতু বড় ওট পাখির ডিমও কি হবে? বড় হবে। ওট যেহেতু বড় ওট পাখির ডিমও কি হবে? বড় হবে। তাহলে সবচেয়ে বড় কোষ কোনটা? ওট পাখির ডিম। একদম ইজি না? একদম ইজি। আর ভাইয়া সবচেয়ে ছোট কোষ কোনটা? এইটু মনে রাখবা, মাইকোপ্লাজমা। সবচেয়ে ছোট কোষ কোনটা? মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা। ফুল নামটা একটু মনে রাখার চেষ্টা করবা। আর অন্তত ফুল নামটা মনে রাখতে না পারলেও সবচেয়ে ছোট কোষ, সবচেয়ে ছোট কোষ, মিনি কোষ, মিনি 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 কোষ, ছোট কোষ, মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমার এমডি মনে রাখবা, মিনি কোষ, ছোট কোষ। তাহলে সবচেয়ে ছোট কোষ কোনটা ভাইয়া? মাইকোপ্লাজমা। খুব ইজি না? বড় কোষ কোনটা? ওট বড়, তাই ওট ডিমও কি হবে? বড় হবে। ছোট কোষ কোনটা? এই যে মাইকোপ্লাজমা, মিনি মিনি কোষ, ছোট ছোট কোষ, হ্যাঁ, মাইকোপ্লাজমা। ওকে, এরপর আসো। এরপর আমাদের আরেকটু আমরা এই যে কোষ নিয়ে একটু গবেষণা করি। আমরা একটু এখানে আমরা একটু এদিকে আসো, একটু এদিকে আসো। এই যে ভাই তোমাদের জন্য একটা নোট লিখছি, এই জিনিসটা খেয়াল করবা। এখানে তোমার এক্সটেম্পো আছে, একটা জিনিস খেয়াল করো। এই যে এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করলে দেখবা এই সবচেয়ে লম্বা কোষ কোনটা? সবচেয়ে লম্বা কোষ কোনটা? লম্বা কোষ হচ্ছে মোটর নিউরন। মোটর নিউরন। তোমরা যদি কখনো যদি নিউরনের ফিগার দেখে থাকো, অবশ্যই ফিগার দেখছো, দেখো নিউরন কিন্তু অনেক লম্বা। নিউরন কি অনেক লম্বা, হ্যাঁ, নিউরন কি অনেক লম্বা। তাই সবচেয়ে লম্বা কোষ কোনটা? নিউরন। আর ক্ষুদ্রতম কোষ সবচেয়ে ছোট কোষ কোনটা? ভাইয়া অনুচক্রিকা। ভাইয়া অনুচক্রিকা। সবচেয়ে ছোট কোষ কোনটা? অনুচক্রিকা। অনুচক্রিকা। এরপরে আসো, এরপরে যদি তোমাকে যদি কোশ্চেনটা এভাবে করে যে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় কোষ কোনটা? আয়তনের দিক থেকে সবচেয়ে বড় কোষ কোনটা? তোমাকে কি বলতে ভাইয়া? ডিম্বাণু। আর যদি বলা হয় আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট কোষ কোনটা ভাইয়া? শুক্রাণু। সবচেয়ে ছোট কোষ কোনটা? কি? শুক্রাণু। মনে রাখবা। মেয়েরা হচ্ছে কি, মেয়েরা দাম দেখায় বেশি। মেয়েরা কি দেখায় বেশি? দাম দেখায় বেশি। তার ডিম্বাণু হচ্ছে কি সবচেয়ে বড় কোষ, হ্যাঁ। আর মেয়েরা তো একদম ছেলেদেরকে কি পাত্তাই দেয় না। তাই মনে রাখবা কি সবচেয়ে ছোট কোষ হচ্ছে কি? শুক্রাণু। একদম ইজি না? একদম ইজি। এগুলো কিন্তু তোমার আলিম স্যারের ইনফরমেশন। আশা করি পরীক্ষা এখান থেকে যদি কোশ্চেন আসে তোমরা পারবা না? ইনশাল্লাহ পারবা। এবার ধরে আমাদেরকে পড়াশোনা করতে হবে, পড়াটা গুছিয়ে পড়তে হবে, এক্সট্রিম গুলো গুছিয়ে পড়তে হবে ইনশাল্লাহ। ভাইয়া একদম আমাদের ক্লাসের মধ্যে তোমাদেরকে এক্সট্রিম গুলো পড়িয়ে দিব, যাতে এক্সট্রিম নিয়ে মানে তোমাদের কষ্ট করতে না হয়। কথা ক্লিয়ার আছে কিনা? একদমই ক্লিয়ার আশা করি। এরপর আসো, এরপরের পেজে আসো। তোমার এই যে আমরা সবাই জানি জীবদের গঠন ও কাজের এককে কি বলে? কোষ বলে। জীবদের গঠন ও কাজের একক কি বলবে? কোষ বলে। এখন এই যে একটু আসো আমরা কোষবিদ্যা বা সাইটোলজি নিয়ে একটু গবেষণা করি। এখানে পরীক্ষায় প্রায় সময় একটা কমন কোশ্চেন আসে, সেটা হচ্ছে ভাইয়া এই যে কোষবিদ্যার জনককে? রবার্ট হুক। কি ভাইয়া? রবার্ট হুক। এখন একটা কাহিনী আছে, কাহিনী হচ্ছে পরীক্ষা যদি তোমাকে কোষবিদ্যার জনক না বলে জাস্ট আগে দিয়ে একটা ওয়ার্ড লাগাই দেয় আধুনিক। কি ভাইয়া? আধুনিক কোষবিদ্যার জনককে। মনে রাখবা আধুনিক যুগের ছেলেমেয়েরা কি করে? স্টাইল করে, একটু ফ্যাশন করে। আমরা আধুনিক দিয়ে মনে রাখবো স্টাইলিশ, হ্যাঁ,
স্টাইলিশ পোলাপাইন, যারা আধুনিক যুগের পোলাপাইন, সবাই কি খুব একদম কোট টুট পরে খুব স্টাইল করে চলাফেরা করে। হ্যাঁ, একটা বিয়ে অনুষ্ঠান দেখো কত সুন্দর করে তারা হচ্ছে কি কোট প্যান্ট পরে, মেয়েরা একদম শাড়ি পরে খুব স্টাইল দেখায় চলাফেরা করে। হ্যাঁ, একদম রাজরানীর মতো করে। তাহলে আমরা মনে রাখবো আধুনিক যুগের পোলাপাইনটা হচ্ছে স্টাইল করে, সে স্টাইল থেকে হচ্ছে কি সোয়ানসন। তাহলে আধুনিক যুগের পোলাপাইনটা কি করে? স্টাইল করে, সে স্টাইল থেকে আমরা কি সোয়ানসন মনে রাখবো। আর এমনি যদি বলা হয় জাস্ট কোষ বিদ্যার জনককে বলবো হচ্ছে রবার্ট হুক। আর যদি আধুনিকটা লাগাই দেয় মনে রাখতে হবে আধুনিক মানে হচ্ছে স্টাইল, আর স্টাইল মানে হচ্ছে কি সোয়ানসন। কি ভাইয়া? সোয়ানসন। পারবা না? একদম ইজি, একদম ইজি। এরকম করে ভাই যদি তুমি পড়তে পারো, পরীক্ষায় তুমি দেখবা যদি লাইনটার সাথে যদি কোশ্চেন আনসারটা একটা কানেকশন করে পড়তে পারো, দেখবা যে কোনো ভাবে তুমি কোশ্চেন আসলে পারবা। মনে থাকবে বহুদিন, মনে থাকবে বহুদিন। সব জায়গাতে পড়ছো, এবার একটু ভাবে গুছিয়ে পড়াশোনা করো, এবার একটু ভাবে গুছিয়ে পড়াশোনা করো, দেখবা প্রত্যেকটা চ্যাপ্টার ইজি। আমরা একদম প্রত্যেকটা চ্যাপ্টার ইনশাআল্লাহ পড়াবো। এরপর আসো কোষ তত্ত্ব, মানে হচ্ছে কি সেল থিওরি। এখন এখান থেকে তোমার বেশি কোশ্চেন আসে না, এখান থেকে আসা হচ্ছে এই যে কোষ তত্ত্ব বা সেল থিওরি কে কে প্রদান করছে জানতে হবে না? জানতে হবে। তিনজন মহান বিজ্ঞানী। কোন তিনজন মহান বিজ্ঞানী? সোয়ান, তারপর হচ্ছে কি তোমার এই যে স্লেডেন এবং হচ্ছে বার্চু। স্লেডেন, সোয়ান, বার্চু, এই তিনজন মহান বিজ্ঞানী কি করছে? আমাদের জন্য কোষ তত্ত্ব বা সেল থিওরি প্রদান করছে। তার পরীক্ষা আসতে পারে যে তোমার নিচে কোনটা, মানে নিচের এই যে কোন বিজ্ঞান হচ্ছে কোষ তত্ত্ব প্রদান করেন নাই, এভাবে করে কোশ্চেনটা আসতে পারে। হ্যাঁ, বা কোষ তত্ত্ব মানে কে প্রদান করছে মনে রাখবা তিনজন বিজ্ঞানী। তিনজন বিজ্ঞান নামটা অবশ্যই জানা লাগবে। এখন আসো আমরা একটু সেলের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, কাইন্ডস অফ সেল। মনে রাখবা আমরা যদি শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে একটু চিন্তা ভাবনা করি তাহলে আমাদের সেল হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে তোমার দেহকোষ মানে সোমাটিক সেল, আর একটা জননকোষ বা গ্যামেট, সেটা হচ্ছে আমরা পরের পেজে পড়বো। এখন ভাইয়া এই যে ভাইয়া এই সেল দিয়ে আমাদের কাজটাকে, এখান থেকে আমাদের মেডিকেল অ্যাডমিশনে কি এমন কোশ্চেন আসতে পারে এখান থেকে ভাইয়া? দেখো এই যে দেহকোষ বা সোমাটিক সেল, এখান থেকে কি আসতে পারে? এখান থেকে তোমার লাগবে হচ্ছে কি এই যে এগুলো এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট। দেহকোষের এক্সাম্পল কি? দেখো মূল, কাণ্ড, পাতার কোষ, স্নায়ু কোষ, রক্তনিকা, এগুলো সবগুলো হচ্ছে কি দেহকোষের উদাহরণ। পরীক্ষা কিন্তু আসবে যে নিচে কোনটা দেহকোষের উদাহরণ, বা নিচে কোনটা সোমাটিক সেল উদাহরণ, বা নিচে কোনটা সোমাটিক সেল উদাহরণ না, এভাবে করে কোশ্চেন আসতে পারে। আর মনে রাখবা মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা কত? তোমরা সবাই জানো 46। মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা কত? 46। পারবা না? ইনশাল্লাহ পারবা। এরপর আসো এরপরে এই যে জননকোষ বা গ্যামিট, জননকোষ বা গ্যামিট, আমরা এই জিনিসটা কিভাবে মনে রাখতে পারি ভাইয়া? এখান থেকে কি কোশ্চেন আসতে পারে মনে রাখবা? একদম সিম্পল। জননকোষ বা গ্যামিট, আমরা গ্যামিটের কথা গ্যামিট শুনলেই মাথার মধ্যে চলে আসছে কি শুক্রাণু ডিম্বাণু। গ্যামিট মানে কি? শুক্রাণু ডিম্বাণু তো আসবে নাকি অন্য কিছু আসবে? শুক্রাণু ডিম্বাণু আসবে। সায়েন্সের বলা ভাই এই জিনিসটা না বুঝলে হবে? তাহলে জননকোষ বা গ্যামিটের এক্সাম্পল হচ্ছে কি ভাই? শুক্রাণু ডিম্বাণু। পরীক্ষা আসতে পারবা না? আর মানুষের জননকোষে তোমার ক্রোমোজোম সংখ্যা কত ভাইয়া? 23টা। এটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে। একদম ইজি, একদম ইজি না? একদম ইজি। তাহলে একটাই খেয়াল করবা, যদি বলা হয় মানুষের জননকোষের ক্রোমোজোম সংখ্যা কত, বলবে হচ্ছে 23টা। আর যদি বলা হয় দেহকোষে কয়টা, তখন বলবো হচ্ছে মানে তোমার 46টা বা 46। তাহলে জননকোষ বললে একটা, দেহকোষ বললে একটা। একটু মনে রাখতে হবে। ওকে, এবার আসো এখন যদি আমরা এই যে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে সেলকে ভাগ করি তাহলে আমাদের তোমার কোষ কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কি আদিকোষ। হ্যাঁ, আদিকোষে আরো অনেকগুলো নাম আছে, যেমন আদিকেন্দ্রিক বা প্রাককেন্দ্রিক বা প্রোক্যারিওটিক সেল, সবগুলো নামে দেখে রাখবা। আরেকটা একটু খেয়াল করো, আরেকটা হচ্ছে তোমার প্রকৃত কোষ বা প্রকৃত কেন্দ্রিক বা সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক সেল। কথা ঠিক আছে? এখন আসো এই যে ভাইয়া আদিকোষের এক্সাম্পল কি কি আছে পরীক্ষার জন্য, এটা ইম্পর্টেন্ট। এই ভাইয়া আমরা আদিকোষ সম্পর্কে ভাইয়া বিস্তারিত পড়বো না, ডিটেলসে পড়বো না? অবশ্যই পড়বা। আদিকোষ এবং প্রকৃত কোষ পরীক্ষা প্রচুর ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, এখান থেকে তোমার মেডিকেল বলো, ডেন্টাল বলো, প্রচুর কোশ্চেন আসে। এখন একটু খেলা করো, তোমার এই যে আদিকোষ থেকে এখন আপাতত এই পেজ থেকে আমরা এক্সাম্পল করে শিখবো। পরের পেজ থেকে একটা বক্স আছে, ওই বক্সটা ভালো করে শিখলে কিন্তু আমাদের ডিটেলসে পড়া হয়ে যাবে। তাহলে আদিকোষ বা আদিকেন্দ্রিক বা পাককেন্দ্রিক কোষের এক্সাম্পল কি কি আছে? মাইক্রোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এগুলো সবগুলো হচ্ছে আমার আদিকোষের মানে এক্সাম্পল। পরীক্ষা আসে নিচে কোনটা আদিকোষের উদাহরণ বা নিচে কোনটা আদিকোষের উদাহরণ নয়, পারবা না? অবশ্যই পারবা, আশা করি। একটু মনে রাখতে হবে। এবার আসো ভাইয়া প্রকৃত কোষের এক্সাম্পল কি কি আছে? এই যে শৈবাল, ছত্রাক, বায়োপ্রাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্মস, এনজিওস্পার্মস, সবগুলো হচ্ছে কি তোমার ভাইয়া প্রকৃত কোষ। সবগুলো কি ভাইয়া? প্রকৃত কোষ। ঠিক আছে? এবার আসো, এরপরে জিনিসটা একটু মনে রাখবা, প্রথম প্রকৃত কোষী এবং বহুকোষী জীব কি?
মানে একটা ললিত শৈবাল, এই ললিত শৈবাল নামটা একটু মনে রাখতে পারো। এটা সম্ভবত পরীক্ষা সম্ভবত পরীক্ষার সম্ভাবনাও খুবই কম, যেহেতু সম্ভবত লিখে দিল, পরীক্ষার সম্ভাবনা খুবই কম। তারপরও একটু যা হচ্ছে দেখে রাখা আর কি এতটুকু দেখে রাখা। কোশ্চেন আসার % এখান থেকে খুবই কম এই লাইনটা থেকে। এবার আসো এখন ভাই আমাদেরকে এই যে আদি কোষ এবং প্রকৃত কোষ, এই বক্সটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই বক্স থেকে লাগবে ভাই। আসো কি পড়বা এখান থেকে আমাদের দেখো, এখান থেকে দেখতে হবে আমাদের এই যে নিউক্লিয়াসটা কিরকম। দেখো একটা হচ্ছে আদি কোষ, একটা হচ্ছে প্রকৃত কোষ। আমরা তুমি একটু যদি মাথাটা খাটাও, তোমার মাথাটা খাটাও, দেখবা তুমি সবগুলোর ডিফারেন্স নিজে পারবা, একটা মুখস্থ লাগবে না। দেখো আদিম যুগে যারা থাকতো ওদের কি মানে বিজ্ঞানটা এত উন্নত ছিল? ওদের সবকিছুতে মানে অউন্নত ছিল, সবকিছু কি অউন্নত ছিল। এখন তুমি বর্তমান যুগে খেয়াল করো, যারা হচ্ছে মানে প্রকৃত ইমানদার লোক বা যারা হচ্ছে প্রকৃত লোক, ওদের মানে এই যে এখনকার কথা চিন্তা সবকিছু থাকে। যারা প্রকৃত, যেমন একটা বলি, তুমি যদি এখনকার যুগের কথা চিন্তা করো, দেখবা সবকিছু আছে, মানে মোটামুটি বিজ্ঞানটা অনেক উন্নত। বা এভাবে চিন্তা করতে পারো, একজন প্রকৃত ইমানদার লোকের কিন্তু সবকিছু থাকে, সে নামাজ রোজা সবকিছু কিন্তু পালন করে, ঠিক না? এখন আসো আদি কোষ, আদিম কালের কথা বলতেছে, কিছুই ছিল না। তাহলে নিউক্লিয়াসটা কিরকম হবে? সুগঠিত হবে নাকি অগঠিত হবে? অগঠিত হবে। কি হবে? অগঠিত। আর প্রকৃত কোষ এখনকার যুগের কথা বলতেছে, তাহলে সেটা হচ্ছে কি? সুগঠিত। আমরা চাইলে এইভাবে ট্রিক্স মনে রাখতে পারি। ডিএনএ একটি এখানে ডিএনএটা হচ্ছে কি? বৃত্তাকার। এখানে প্রকৃত কোষের ডিএনএটা হচ্ছে সূত্রাকার। কি ভাইয়া? সূত্রাকার। তোমার একটা খেলা করো, তোমার আদিম কালে কিন্তু তোমার ম্যাথমেটিক্স বলে তেমন হচ্ছে ম্যাথমেটিক্স তেমন উন্নত ছিল না। এখন ম্যাথমেটিক্স কত ইজি, আমরা সূত্র দিয়ে সলভ করতে পারি। তাহলে মনে রাখবা প্রকৃত কোষ মানে এখনকার যুগ হচ্ছে কি তোমার ম্যাথমেটিক্স হচ্ছে বিভিন্ন সূত্র দিয়ে সলভ করা যায়, এবার মনে রাখতে পারো। তাহলে ডিএন হচ্ছে কি? সূত্রাকার, আর এখানে ডিএন হচ্ছে বৃত্তাকার। এভাবে মনে রাখতে পারো। এরপরে তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে এখানে মনে রাখবা আবরণী বেষ্টিত অঙ্গাণু। মনে রাখবা আদি কোষে তোমার আবরণীয় বেষ্টিত কোনো অঙ্গাণু থাকে না, একমাত্র শুধু রাইবোজোম থাকে। খুবই ইম্পর্টেন্ট কথা। আর এখানে আবরণীয় বেষ্টিত সকল অঙ্গাণু থাকে। মনে রাখবা আদি কোষে মানে যেসব অর্গান থাকে বা অঙ্গাণু থাকে, একটা মধ্যে আবরণ নাই। রাইবোজোম কোথাও হচ্ছে তোমার 17S, কোথায় 18S, এটা একটু দেখবা। তারপর হচ্ছে সাইটোস্কেলেটন কোথায় থাকে কোথায় থাকে না। এর মনে রাখো আদি কোষে ভাই, আদি কোষ আদিম কালে কথা বলছে কিছুই থাকবে না, সাইটোস্কেলেটন থাকবে না। আর প্রকৃত কোষে কি থাকবে? অবশ্যই থাকবে। আরএনএ পলিমারেজ কি? আরএনএ পলিমারেজ হচ্ছে কি? এক প্রকার। আর প্রকৃত কোষ হচ্ছে কি? 3 প্রকার। প্রকৃত কোষ হচ্ছে 3 প্রকার। একটু মনে রাখবা। এরপরে এই যে তোমার অপেরণ কোথায় থাকে কোথায় থাকে না, এটা একটু মনে রাখবা। দেখো আদি কোষ আমরা দেখতেছি বেশিরভাগ জিনিসে নাই, কারণ আদিম কালে কথা বলতেছে। একমাত্র বেমান হচ্ছে কি? অপেরণ। একটু বেমান করছে কি? রাইবোজোম বেমান করছে। এখন কি বেমান করতেছে? অপেরণ এখানে থাকে, আদি কোষে কিন্তু এখানে থাকে না। এখানে কি থাকে না, জিনিসটা বুঝতে পারছো? এরপর আসো জিনের গঠন। এই যে ইন্ট্রন্স এখানে থাকে না, এখানে থাকে। মানে সবকিছু হচ্ছে আদি কোষে থাকে না, কিন্তু প্রকৃত কোষে থাকে। দুই একটা বেমানি করলো, তার মধ্যে একটা কি? রাইবোজোম বেমানি করছে, আরটা কি বেমানি করছে? অপেরণ বেমানি করছে। এগুলা আদি কোষে তো কিছুই থাকবে না, কিন্তু তবু এরা আছে। জাস্ট এই দুটো কথা মনে রাখবা। এই যে তোমার রাইবোজোম থাকে, তারপর হচ্ছে অপেরণ থাকে, বাকি কিছুই থাকে না। এই কথা মনে রাখলে তুমি সবগুলো এমনি পারবা। কথা বুঝো নাই? মুখস্থ করতে হবে ভাই, একটু চিন্তা করলে কোশ্চেন এমনি সলভ করতে পারবা। এবার আসো কোষ বিভাজন কোথায় কোন প্রক্রিয়া ঘটে একটু দেখবা। এটা হচ্ছে অ্যামাইটোসিস, এটা হচ্ছে মাইটোসিস প্লাস মায়োসিস। তারপর হচ্ছে এখানে শ্বসনটা হচ্ছে অবাধ শ্বসন, এখানে হচ্ছে সবাধ শ্বসন। এখানে কি হবে? সবাধ শ্বসন। আর ট্রান্সলেশন হচ্ছে কি? ট্রান্সক্রিপশনের সাথে সাথে শুরু হয়। এখানে হচ্ছে ট্রান্সক্রিপশনের পরে একটু দেরিতে শুরু হয়। ঠিক আছে? ওকে এখন আমরা এই যে এখন বলবো ভাইয়া এখানে তো ভাই এই যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ নিয়ে আলোচনা করছে, ভাই এটা পড়াবেন না? এটা অবশ্যই পড়বে, এটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা আসার মতো জিনিস, আমরা একটু পরে পড়বো, একটু সুন্দর করে গুছিয়ে পড়াশোনা করবো। হুবহু বইয়ের লাইন পড়তে লাভ নাই ভাই, হুবহু বইয়ের পড়ে তুমি কোশ্চেনটা বুঝবা, কোশ্চেন প্যাটার্ন বুঝবা না। আমরা একটু গুছিয়ে পড়াশোনা করবো, একটু পরে ভাইয়া তোমাকে দেখাচ্ছি। এরপরে তোমার লাগবে হচ্ছে এটা একটু দেখে রাখবা যে তোমার কোথায় হচ্ছে স্টেম সেল থাকে, যেমন বোন মেরো, স্কিন, লিভার, স্টেম সেল থাকে। পরীক্ষা আসতে পারে কোথায় স্টেম সেল থাকে কোথায় স্টেম সেল থাকে না, একটু দেখে রাখবা আর কি। এখন তোমাকে দেখে রাখতে হবে যে কোষ পরিমাপের কি কি একক আছে। কোষ পরিমাপের বেশ কয়েকটা একক আছে ভাই। কি কি একক আছে মনে রাখবা? সেন্টিমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার বা মাইক্রন, ন্যানোমিটার বা এংস্ট্রম। জাস্ট এগুলো লাগবে না, জাস্ট হচ্ছে একগুলো দেখে রাখবা। পরীক্ষা আসবে নিচে কোনটা কোষ পরিমাপের একক বা একক নয়, এই টাইপসের কোশ্চেনগুলো একটু আসে। কথা বুঝতে পারছো? একদম ইজি না? তুমি যদি ভাই গুছিয়ে পড়তে পারো তাহলে পড়াগুলো খুবই ইজি।
এরপর আসো, এরপর আমাদের যে জিনিসটা লাগবে একটু এখানে আমাদের মনে রাখতে হবে যে এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ কোনটা এবং বহুকোষী উদ্ভিদের মধ্যে কোনটা একটু দেখে রাখতে হবে। হ্যাঁ, এককোষীর মধ্যে সবচেয়ে বড় কোনটা, হ্যাঁ, এবং বহুকোষীর মধ্যে বড় কোনটা দেখে রাখতে হবে। হ্যাঁ, এটা একটু দেখে রাখতে হবে, এগুলো একটু মানে পরীক্ষা আসতে পারে। এরপর আসো, এরপর তোমার যে জিনিসটা লাগবে ওই যে ভাই বললাম একটা উদ্ভিদ কোষ প্রাণী কোষ নিয়ে ভাই বললাম না তোমাকে একটু গুছিয়ে পড়াশোনা করতে হবে। আমরা বইয়ের মধ্যে গুছিয়ে রাখছি, বইয়ের মধ্যে গুছিয়ে লিখে ফেলবা, লিখে ফেলবা, যেখানে ফাঁকা জায়গা সেটা কাজে লাগা ফেলবা। এখন এই যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে কোথায় কি থাকে না থাকে এই জিনিসটা নিয়ে পরীক্ষা ভাই হাজারটা বার কোশ্চেন আসছে, হাজারটা বার কোশ্চেন আসছে। পরীক্ষার খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, টিচারদের পছন্দের জায়গা আর কি। হ্যাঁ, টিচারদের পছন্দের জায়গা। তোমার যেরকম মানে বিভিন্ন জায়গায় ঘুরতে ইচ্ছে করে, টিচারদের এরকম বিভিন্ন জায়গায় বইয়ের বিভিন্ন জায়গা আছে যেখানে তারা বারবার কোশ্চেন করে আর কি। হ্যাঁ, তুমি মানে একবার ঘুরতে গেছো, তোমার তাও তুমি মনে করো আজকে ঘুরতে গেছো, এখন তোমার যদি বন্ধুরা বলে চল বন্ধু কালকে ঘুরতে যাই, তুমি বলবো ঠিক আছে বন্ধুরা আজকে চল, কিসের ক্লাস আর কিসের পরীক্ষা, চল কালকে ঘুরতে যাই। ঠিক সেম ভাবে টিচারও এক জায়গা থেকে যে কোশ্চেন করে প্রত্যেক বছর প্রায় সেম জাতীয় কোশ্চেন করতে থাকে, ফেভারিট জায়গা আর কি। কে বলবো আর ওদেরকে, যাক আমাদের জন্য লাভে হলো। তাহলে এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ তোমাকে বুঝতে হবে কোথায় কি থাকে কোথায় কি থাকে না। একটু আসো গুছিয়ে পড়াশোনা করি। প্রথম কথা হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে তোমার এই যে কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট, কোষ গহ্বর এগুলো হচ্ছে থাকে, প্রাণী কোষে থাকে না। তাহলে উদ্ভিদ কোষে কি থাকে কি থাকে না মনে রাখবা। উদ্ভিদ কোষের মধ্যে কি থাকতেছে, কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট, কোষ গহ্বর, এই তিনটা জিনিস থাকতেছে, প্রাণী কোষে থাকে না। আর এই যে উদ্ভিদ কোষ হচ্ছে সেন্ট্রোজোম থাকে না কিন্তু প্রাণী কোষে থাকে। তাহলে জাস্ট তুমি একটা সাইড মনে রাখো, যে কোনো একটা সাইড মনে রাখো যে উদ্ভিদ কোষে এই তিনটা জিনিস থাকতেছে আর সেন্ট্রোজোম থাকতেছে না। এরপরে এই যে উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি, শ্বেতসার, কি ভাই শ্বেতসার। আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্য কি, চর্বি আর গ্লাইকোজেন। খুবই ইম্পর্টেন্ট, এই সঞ্চিত খাদ্য থেকে অনেকবার কোশ্চেন আসছে। আরটা মনে রাখবা উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে তৈরি। প্রাণী কোষেরটা কি দিয়ে তৈরি, ভাই ওদের তো কোষ প্রাচীর নাই, আর কি দিয়ে বা তৈরি হবে, নাই না থাকলে কেমন তৈরি হবে। তাহলে কথা ক্লিয়ার, উদ্ভিদ কোষে কি থাকে কি থাকে না, সঞ্চিত খাদ্য কোনটা মনে রাখবা, তারপরে তোমার কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি এটা একটু মনে রাখবা। ওকে, এই পরবর্তীতে আসো। এই পরবর্তীতে আমরা এখানে একটা আদর্শ উদ্ভিদ কোষ দেখতেছি, একটা তোমার ফ্লো চার্ট দেওয়া আছে, এখান থেকে সবকিছু লাগবে না। এখানে মনে রাখবা যে উদ্ভিদ কোষের মধ্যে সঞ্চিত পদার্থ কোনটা এবং নিশ্চিত পদার্থ কোনটা। এখন একটু আসো, সঞ্চিত পদার্থগুলো আমরা মনে রাখবো হচ্ছে এই যে ভাইয়া কপাল, বলো না আমার কপাল খারাপ, পরীক্ষা শুধু নাম্বার কম পায়, কপাল খারাপ, পরীক্ষা কি পায় নাম্বার কম পায়। হ্যাঁ, এই কপাল দিয়ে মনে রাখবো হচ্ছে কত হচ্ছে কার্বোহাইড্রেট, পথ হচ্ছে কি প্রোটিন, লত হচ্ছে কি লিপিড। এবং নিশ্চিত পদার্থটি কি মনে রাখবা, নিশ্চিত পদার্থটি মনে রাখবা হাই প্যান, হাই প্যান, হাই প্যান। এই যে হাই দিয়ে মনে রাখবো হচ্ছে হরমোন, প্যানের পি দিয়ে মনে রাখবো হচ্ছে পিগমেন্ট, ই দিয়ে হচ্ছে কি এনজাইম, এন হচ্ছে নেকটার। তাহলে হাই প্যান দিয়ে নিশ্চিত পদার্থ মনে রাখবো, কপাল দিয়ে কি মনে রাখবো সঞ্চিত পদার্থ, কি দিয়ে সঞ্চিত পদার্থ মনে রাখবো। ওকে, আসলে পারবা পরীক্ষায়, পরীক্ষা আসে নিচে কোনটা সঞ্চিত পদার্থ, নিচে কোনটা নিশ্চিত পদার্থ, পারবা না অবশ্যই পারবা। ওকে, এর পরবর্তী আসো, এই তো কোষ প্রাচীর। কোষ প্রাচীর ভাই কি লাগবে একটু যদি বলতেন। আসো আসো, কোষ প্রাচীর হচ্ছে একটু বেসিক কথাবার্তা যে উদ্ভিদ কোষের অন্যতম বস্তু হচ্ছে কি কোষ প্রাচীর। আর আমরা তো একটু আগে দেখলাম যে তোমার কোষ প্রাচীর কোথা থাকে কোথা থাকে না। আমরা জানি কোষ প্রাচীর একটু আগে বললাম একটা বক্সের মধ্যে, এই পড়ো নাই, বলে গেলে নাকি, এই যে একটু আগে তো বললাম যে তোমার উদ্ভিদ কোষে হচ্ছে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে থাকে না, একটু আগে পড়ছে এটা। ঠিক এইটা আবার এই লাইনটা এখানে দিল আর কি, যে প্রাণী কোষ প্রাচীর থাকে না। হ্যাঁ, যেখানে মন তো সেখানে হোক না কেন, আমরা তো একটু আগে পড়ে ফেলছি, কি মজা, সেম জিনিস আবার দিচ্ছে। এখন আসো ভৌত গঠনটা একটু পড়ি, ভৌত গঠন থেকে কিন্তু পরীক্ষা কোশ্চেন আসে। তোমার কোষ প্রাচীর এই যে সেল ওয়ালটা এটাকে মোটামুটি তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে ভাগ করা হয়েছে ভাই, তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে, তিনটা ভাগে। আসো তিনটা ভাগ কি কি একটু আমরা দেখি। কোষ প্রাচীর হচ্ছে একটু ফিগারটা দেখো, তিনটা ভাগ করা হয়েছে। যে প্রথম যে লেয়ারটা সেটা হচ্ছে মধ্যপর্দা, তুমি বুঝছো। হ্যাঁ, এরপরে তোমার পরটা হচ্ছে কি প্রাথমিক প্রাচীর, এরপরটা হচ্ছে তোমার সেকেন্ডারি প্রাচীর। এখন আসো আমরা এগুলো একটু নিয়ে এই লেয়ার গুলা বা স্তরগুলো একটু পড়ি। মধ্যপর্দা নিয়ে মনে রাখবা, এই যে মধ্যপর্দা আসলে কখন শুরু হয় মনে রাখবা, মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে কিন্তু সূচনা ঘটে। মানে যখন তোমার এই মধ্যপর্দা, আসলে মধ্যপর্দার সূচনাটা কখন ঘটে, টেলোফেজ পর্যায়ে। পরীক্ষার জন্য একদম খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমার রাখবা মধ্যপর্দায় কোন অ্যাসিড বেশি থাকে, পরীক্ষা অনেকবার আসে, অনেকবার আসে। তুমি যেখানে একদম জানো ভাই বারবার আসে, ভাই বারবার আসে যে প্যাকটিক অ্যাসিড বেশি থাকে, প্যাকটিক অ্যাসিড বেশি থাকে। মধ্যপর্দায় কি বেশি থাকবে, প্যাকটিক অ্যাসিড থাকে। কি থাকে ভাইয়া, প্যাকটিক অ্যাসিড থাকে। প্যাকটিক অ্যাসিড থাকে, খুব বেশি থাকে, এটা একটু মনে রাখবা। তারপরে মনে রাখবা, আর এটা তো আমাদের গেল। তাহলে আমাদের এখান থেকে কি কি পড়বো, যে তোমার কখন সূচনা করতেছে আর কি বেশি থাকতেছে। এখান থেকে বেশি কিছু নাই,
আচ্ছা, আর মনে রাখবা এই যে মধ্যপদ্ম হচ্ছে কি কোষ প্রাচীর অংশ, যেটা হচ্ছে সর্বপ্রথম তৈরি হয়, এটা আমরা জানি। মানে প্রথম স্তর মধ্যপদ্ম, এটা তো সর্বপ্রথম তৈরি হবে না লাস্টে তৈরি হবে। প্রথম স্তর মধ্যপদ্ম ভাই প্রথমে তো তৈরি হবে, হ্যাঁ ঠিক না? ওকে, দ্বিতীয় স্তর নাম কি? দ্বিতীয় স্তর নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর। এখন প্রাথমিক প্রাচীর থেকে আমরা একটু পড়ি। মনে রাখবা মধ্যপদ্মার দুই পাশে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং হচ্ছে কি গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমায় একটা পাতলা স্তর তৈরি হয়, এটা হচ্ছে কি প্রাথমিক প্রাচীর। মানে একটু মনে রাখো, এটা আমরা যে বললাম যে কালো দাগটা, এটা হচ্ছে কি মধ্যপদ্মা, এটা হচ্ছে মধ্যপদ্মা। এর দুই পাশে তোমার এই যে এর দুই পাশে অনেক কিছু কি হবে, জমা হবে, অনেক কিছু জমা হবে। এগুলো কি কি ভাইয়া? এগুলো হচ্ছে কি এই যে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন, এই তিনটা জিনিস জমা হয়ে একটা হচ্ছে পাতলা লেয়ার একটা তৈরি করছে। এই লেয়ারটাকে বলছে প্রাথমিক প্রাচীর। তাহলে প্রাথমিক প্রাচীরের চারপাশে তোমার কি কি থাকে, কি কি জমা হয় পারবা না? তিনটা জিনিস, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। একদম ইজি না? একদম ইজি। ওকে ওকে। আর কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? আমরা সবাই জানি, একটু আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে সেলুলোজ। সেম জিনিস আবার দিছে। এখন আসো থার্ড স্তর বা থার্ড লেয়ারটা হচ্ছে কি সেকেন্ডারি প্রাচীর। এখানে কি জমা হবে? এখানে হচ্ছে কি সেলুলোজ আর লিগনিন। একটু দেখো প্রাথমিক প্রাচীরের চারপাশে এই যে আরেকটা লেয়ার আছে, এটা হচ্ছে কি সেকেন্ডারি প্রাচীর। এখানে কি কি জমা হয়েছে? এখানে জমা হয়েছে দুটো জিনিস। কি কি ভাইয়া? টেস্ট খেয়াল করো, এখানে হচ্ছে সেলুলোজ আর লিগনিন। একদম সিম্পল। তাহলে তোমার প্রাথমিক প্রাচীরে কি কি জমা হয়েছে দেখলাম, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। তারপর হচ্ছে তোমার এই যে সেকেন্ডারি প্রাচীরে কি জমা হয়েছে, সেলুলোজ আর লিগনিন। খুবই সিম্পল না? একদম সিম্পল, একদম সিম্পল। এরপর আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীরটা হচ্ছে তোমার 3 স্তর বিশিষ্ট, হ্যাঁ। আর বিরল ক্ষেত্রে সেকেন্ডারি প্রাচীরের ভিতরে ট্রাসের প্রাচীর সৃষ্টি হতে পারে, দেখে রাখবা, তেমন ইম্পর্টেন্ট না। এরপর আসো ভাইয়া কূপ এলাকা। কূপ এলাকা, কূপ এলাকা মানে হচ্ছে কি? এটা হচ্ছে তোমার প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা, সবচেয়ে কি ভাইয়া পাতলা এলাকা। এলাকা একটু খেয়াল করো, এখান থেকে কোশ্চেন আসে প্রায় সবসময়। দুইটি পাশাপাশি কোষ প্রাচীরের একটু দেখো, তোমার কূপ এলাকায় সূক্ষ্ম ছিদ্রপথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়। পুরো লাইনটা তুলে দিয়ে বলে একে কি বলা হয়? প্লাজমোডেজমাটা। কি বলা হয়? প্লাজমোডেজমাটা, প্লাজমোডেজমাটা। আর প্লাজমোডেজমাটার কাজটা দেখে রাখবা। এরপর আসো প্রাথমিক প্রাচীর ভাই কি থাকে, এটা একটু আগে পড়ে আসছে ভাই। আর কবার পড়বো? হ্যাঁ, আর কবার পড়বো? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। না পারলে পরীক্ষায় একদম মাথা দিবাক করে ফেলতে হবে। কবার ভাই, কয়বার? এরপরে আসো পরীক্ষা আসে যে তোমার কোন হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। খুব একদম ছোট আগা থাকতে হবে। কোন হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে? খুব একদম ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, এবার আসো, এই যে আমাদেরকে জানতে হবে যে কোষ প্রাচীরে সেলুলোজ ক পার্সেন্ট থাকে, হেমিসেলুলোজ ক পার্সেন্ট থাকে, প্যাকটিন কতটুকু থাকে, গ্লাইকোপ্রোটিন কতটুকু থাকে। জানতে ইচ্ছা করে না ভাই? সংখ্যা কেমনে মনে রাখবো? একদম ইজি রে ভাই। এই যে সেলুলোজের এই যে শত হচ্ছে সেলুলোজ, শত হচ্ছে মানে রাখবা সেলুলোজ 40, একটু ছড় মিলেছে না? সেলুলোজ হচ্ছে 40, তাহলে সেলুলোজ কত পার্সেন্ট? 40%। এবার দেখো হেমিসেলুলোজ, ভাই হেমি অর্থ কি? হেমি মানে হচ্ছে অর্ধেক। হেমি মানে কি? অর্ধেক। তাহলে সেলুলোজ যদি 40 হয়, তাহলে হেমিসেলুলোজ মানে হচ্ছে কত? 20। একদম ইজি। প্যাকটিন প্যাকটিন হচ্ছে কত? 30, আর গ্লাইকোপ্রোটিন হচ্ছে 10। হ্যাঁ, আসলে পারবা। ওকে, এরপর আমাদের যেটা লাগবে, আমরা একটা পড়লাম যে উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। খুবই সিম্পল। আর এটা একটু লাগবে যে কোষ প্রাচীর গঠনের তোমার ক্ষুদ্রতম গাঠনিক একক কি? কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি? সেটা হচ্ছে মাইসিলি। সেটা কি ভাইয়া? মাইসিলি। সেটা কি? মাইসিলি। সেটা কি ভাইয়া? মাইসিলি। এখন মনে রাখবা কয়টা মাইসিলি মিলে একটা মাইক্রোফিল তৈরি করে? কয়টা মাইসিলি মিলে? 20টা মিলে। 20টা মিলে হচ্ছে একটা মাইক্রোফিল। আবার 250টা ম্যাক্রোফাইবিল মিলে একটা কি হয়? ম্যাক্রোফাইবিল গঠন হয়। তাহলে আমরা কি দেখলাম? আবার অনেকগুলো মাইক্রোফাইবিল থেকে তন্তু। তাহলে কার থেকে কি গঠিত হচ্ছে একটু খেয়াল করো। ফার্স্ট হচ্ছে মাইসিলি, 20টা মাইসিলি মিলে কি হচ্ছে? মাইক্রোফাইবিল। মাইক্রোফাইবিল থেকে হচ্ছে কি? ম্যাক্রোফাইবিল। ম্যাক্রো থেকে হচ্ছে তন্তু। তাহলে তোমার একটু খেয়াল রাখো, মাইসিলি থেকে মাইক্রো থেকে ম্যাক্রো থেকে তন্তু। কথা ক্লিয়ার না? 20টা মাইসিলি মিলে কি হচ্ছে? মাইক্রোফাইবিল। আবার এরকম তোমার একটু খেয়াল রাখবা এই যে এরকম আবার 250টা মাইক্রোফাইবিল মিলে কি তৈরি হচ্ছে? ম্যাক্রোফাইবিল থেকে আবার কি তৈরি হচ্ছে? তন্তু তৈরি হচ্ছে। আসলেই পারবা। আর কোষ প্রাচীরের কাজটি একটু লিখে রাখবা, খুবই ইম্পর্টেন্ট কাজ। পরীক্ষা আসতে পারে যে বহি ও অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে প্লাজমোডেজমাটা হিসেবে কাজ করে কে কাজ করে ভাই? কে কাজ করে বলতো? কোষ প্রাচীর। এখন আসো ভাই প্রোটোপ্লাস্ট। কি ভাইয়া? প্রোটোপ্লাস্ট। হ্যাঁ, প্রোটোপ্লাস্ট আমরা প্রথম আসো প্রোটোপ্লাজম কাকে বলে ডেফিনেশনটি দেখে রাখবা যে তোমার কোষের অভ্যন্তরে অর্ধ স্বচ্ছ, আঠালো এবং জেলির ন্যায় অর্ধ তরল
কলোইডাল ধর্মী সজীব পদার্থকে কি বলা হয় ভাইয়া? প্রোটোপ্লাজম বলা হয়। একটু দেখে রাখবা প্রোটোপ্লাজম বৈশিষ্ট্য কি কি। এটা হচ্ছে অর্ধস্বচ্ছ, আটালো, জেলিন না অর্ধতল এবং হচ্ছে কলোইডাল ধর্মী এবং হচ্ছে কি কলোইডাল ধর্মী। ওকে, এবার আসো জীবনের ভৌতভিত্তিক কোনটা? পরীক্ষায় প্রায় সময় আসে। ভৌতভিত্তিক কোনটা রে ভাই? প্রোটোপ্লাজম। জীবনের ভৌতভিত্তিক কোনটা? প্রোটোপ্লাজম। আর মনে রাখবা, একটু মনে রাখবা, তোমার একটু মনে রাখবা যে প্রোটোপ্লাজমে তোমার কয় পার্সেন্ট পানি থাকে? পরীক্ষা ইম্পর্টেন্ট, 70 থেকে 10%। এবং ফ্লুইড অফ লাইফ কাকে বলা হয়? বা ফ্লুইড, ফ্লুইড মানে তো একটা পানি, পানির কথা মনে আসছে। ফ্লুইড 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 মানে এই যে উচ্চারণগুলো তো পানি চলে আসছে, ফ্লুইড পানি, ফ্লুইড পানি, ফ্লুইড। হ্যাঁ, তাহলে ফ্লুইড অফ লাইফ বলা হয় কাকে? পানিকে বলা হয়। আসো পারবা পরীক্ষা আসলে? ওকে, এই পরবর্তী আসো, এই পরবর্তী আসো, আমাদের লাগবে হচ্ছে প্রোটোপ্লাজমের চলন। এখান থেকে মেনলি আমাদের জিনিসটা লাগে সেটা হচ্ছে এই যে দুই ধরনের চলন আছে, একটা হচ্ছে একমুখী আবর্তন, একটা হচ্ছে বহুমুখী আবর্তন। ভাই বেশি কিছু লাগবে না, জাস্ট মনে রাখবা একমুখী আবর্তন এক্সাম্পলটা কি এবং হচ্ছে বহুমুখী আবর্তন এক্সাম্পলটা কি, আর বেশি কিছু না। পরীক্ষা আসলে এটা আসবে যে নিচে কোনটা একমুখী আবর্তন উদাহরণ, নিচে কোনটা দ্বিমুখী আবর্তন উদাহরণ। এর চেয়ে বেশি কিছু ভাই আসবে না, আসবে না, আসবে না। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এখন আছে ভাই এই যে ভাই প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। ভাই এখান থেকে নামকরণ তো ভাই অনেক, এই টপিকটা থেকে অনেক নামকরণ আছে ভাই, কেমনে মনে রাখবো? সবগুলো যদি একসাথে থাকতো খুব ভালো হতো না। হ্যাঁ, আমরা একসাথে নিয়ে আসছি, একটু আসা। এই যে প্লাজমা মেমব্রেনটা নামকরণ কি করছে মনে রাখবা? কার্ল নাগেলি এবং হচ্ছে ক্রেমার। স্যান্ডউইচ মডেলের নামকরণ কি করছে? স্যান্ডউইচ, ড্যানিল এবং ডেপসাম। স্যান্ড, স্যান্ড, ডি উচ্চারণ আসতেছে ডি, স্যান্ড, ডি দিয়ে হচ্ছে কি ড্যানিল এবং ডেপসন, মনে রাখবা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এরপরে আসো ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল, মোজাইক মডেল এটা কে করছে? হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গার এবং নিকলসন। তারপরে ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, এটা কে করছে? রবার্টসন। পারবা না? প্লাজমা মেমব্রেন, হ্যাঁ প্লাজমা মেমব্রেন কেমন হচ্ছে? পেঁচানো, পেঁচানো প্লাজমা মেমব্রেন। প্লাজমা পদ হচ্ছে, প্লাজমা পদ হচ্ছে কি পেঁচানো, যেগুলো সাপ, নাগিন, হ্যাঁ এগুলো হচ্ছে কি মানে ওদের লেন্সটা গুটিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ফেলে না মানুষকে। আমরা একটু দেখি না বিভিন্ন সিনেমাতে, বিভিন্ন জায়গায় দেখি না যে একটা সাপ হচ্ছে মানে পেঁচিয়ে পেঁচিয়ে ফেলছে। তো এরকম প্লাজমা মেমব্রেন পথ হচ্ছে, প্লাজমা মেমব্রেন পথ হচ্ছে কি পেঁচানো। আর পেঁচানোর কথা মনে আসলে কার কথা মনে হয়? সাপ, সাপে তো মানুষকে পেঁচিয়ে ফেলে, আমরা সিনেমা দেখি তো, নাটকে দেখি তো। কাল নাগিলি, নাগিন, নাগিন আমরা যে সময় ভাইয়া মনে রাখি কি এটা নাগিন, নাগিন, নাগিন হচ্ছে কি নাগিন পেঁচানো, মানে নাগিন হচ্ছে পেঁচিয়ে ফেলে, নাগিন কার নাগিন। তাহলে প্লাজমা মেমব্রেনের আজকে থেকে নামকরণ কি করছে? নাগিন করছে। পরীক্ষা লেখা থাকবে কি নাগিলি, মনে রাখবার কি, মনে রাখার সুবিধার জন্য আর কি। স্যান্ডউইচ, ড দিয়ে হচ্ছে কি ড্যানিলি, ড হচ্ছে ডেপসন। ফ্লুইড মোজাইক মডেল বাই সিঙ্গার এবং নিকলসন। ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, এটা হচ্ছে কি রবার্টসন। পারবা না? ওকে, এতগুলো মডেল ভাই, ভাই কোনটা সবচেয়ে বেশি বেস্ট মডেল? ফ্লুইড মোজাইক মডেল। সবচেয়ে গ্রহণীয় মডেল কোনটা? ফ্লুইড মোজাইক মডেল। এখন আসো, এই মডেলকে আবার কিন্তু তোমার আইসোবার্গ মডেল বলা হয়। পরীক্ষা যদি বলা হয় কোনটাকে আইসোবার্গ মডেল বলা হয়, অনেক তো মডেল আছে, মনে রাখবা ফ্লুইড মোজাইক মডেল। এখন এই যে ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী আমাদের কোষ ঝিল্লির গাঠনিক উপাদান কি কি আছে? ফার্স্ট নামগুলো জানা লাগবে যে কোষ ঝিল্লির গাঠনিক উপাদান কি কি আছে। ফসফোলিপিড বাইলেয়ার, এরপর হচ্ছে জানতে হবে তোমার মেমব্রেন প্রোটিন, এরপর হচ্ছে গ্লাইকোক্যালিক্স, এরপর হচ্ছে কি ভাই গ্লাইকোক্যালিক্স। এরপরে তোমার লাস্ট একটা সেটা হচ্ছে কোলেস্ট্রল। চারটা উপাদান, চারটা কোষ ঝিল্লির গাঠনিক উপাদান আছে। টাটকা মুখস্থ পরীক্ষা নিচে কোনটা কোষ ঝিল্লির গাঠনিক উপাদান বা নিচে কোনটা কোষ ঝিল্লির গাঠনিক উপাদান নয়। ক্লিয়ার? এখন আসো ভাইয়া এই যে মেমব্রেন প্রোটিন, এখানে থেকে কি মনে রাখবা? কোষ ঝিল্লিতে কয়টা প্রোটিন শনাক্ত করা গেছে? 3 ধরনের প্রোটিন। কয়টা প্রোটিন ভাইয়া? 3 ধরনের প্রোটিন। কি কি? ইন্টিগ্রাল, পেরিফেরাল, লিপিড সমৃদ্ধ প্রোটিন। পরীক্ষা আসতে পারে যে কোষ ঝিল্লিতে কয় ধরনের প্রোটিন শনাক্ত করা গেছে বা কয় ধরনের প্রোটিন আছে? 3টা, ইন্টিগ্রাল, পেরিফেরাল, লিপিড সম্পৃক্ত প্রোটিন। এরপর আসো তোমার গ্লাইকোক্যালিক্স থেকে পরীক্ষা এটা কমন একটা কোশ্চেন যে তোমার গ্লাইকোক্যালিক্স জিনিসটা কি? দুইটা জিনিসের মিলন হচ্ছে কি গ্লাইকোক্যালিক্স। একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, একটা হচ্ছে গ্লাইকোলিপিড। এই গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড দুইটা মিলিয়ে হচ্ছে তোমার কে তৈরি করতেছে? গ্লাইকো। তাহলে গ্লাইকোক্যালিক্স তৈরি করতেছে। কথা ক্লিয়ার? আর কোলেস্ট্রলটা এটা ইম্পর্টেন্ট না, তুমি দেখে রাখো, এটা হচ্ছে একটা লিপিড জাতীয় পদার্থ, তবে ফ্যাট বা তেল নয়, এটা হচ্ছে একটা স্টেরয়েড। হ্যাঁ, ওকে, এতটুকু জানলো হবে। ওকে, এরপর আসো তোমার এখান থেকে তোমার অনেক কিছু লাগবে, একটু মনে রাখবা। তোমার কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের কত পার্সেন্ট হচ্ছে লিপিড? মনে রাখবা 75%। তোমার লিপিড হচ্ছে সাধারণত, লিপিডের মধ্যে প্রধানত কি থাকে? ফসফোলিপিড থাকে। হ্যাঁ, আর এই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস, সবচেয়ে সরল ফসফোলিপিড কোনটা? ফসফোটাইডিক অ্যাসিড, ফসফোটাইডিক অ্যাসিড, ফসফোটাইডিক অ্যাসিড। তাহলে সবচেয়ে সরল, হ্যাঁ সবচেয়ে সরল সেটা হচ্ছে কি ফসফোটাইডিক অ্যাসিড।
এবং জটিল ফসফোলিপিড কোনটা, সেটা হচ্ছে লেসিথিন। ভাই পরীক্ষা আসে সবচেয়ে সরল ফসফোলিপিড কোনটা, জটিল ফসফোলিপিড কোনটা, যদি না পারো একদম মাথা ফাটা ফেলতে হবে। আর তোমার মনে রাখবা জিল্লিস তো ফসফোলিপিডের অর্ধেকের বেশি থাকে হচ্ছে কি লেসিথিন। তাহলে আমার লাগতেছে এটা জাস্ট সরল ফসফোলিপিড কোনটা, তারপর হচ্ছে জটিল ফসফোলিপিড কোনটা, এত লাগতেছে। ওকে, তোমার এখানে কোষঝিল্লি কাজ সবগুলো লাগবে না, জাস্ট ভাই যেগুলো মার্ক করছে এগুলো পড়লে হবে, তোমার বেশি লাগবে না। আর অবশ্যই হচ্ছে ভাই তো তোমাদেরকে পিডি দিয়ে দিব। এবার আসো কোষঝিল্লির বিভিন্ন অবস্থা। কোষঝিল্লির বিভিন্ন অবস্থার মধ্যে তোমার কয়টা অবস্থা দেখা যাচ্ছে? 4টা অবস্থা, মাইক্রোবিলাই, ড্যাসমোজোম, ফ্যাগোসাইটিক বেসিকল, ফিনোসাইটিক বেসিকল। পারবা না তো পরীক্ষা আসতে পারে নিচে কোনটা কোষঝিল্লির তোমার রূপভেদ বা রূপভেদ নয়, এটা প্রশ্ন আসতে পারে, এটা মনে রাখবা। আর ড্যাসমোজোম হচ্ছে তোমার একটু মনে রাখবা টর্নোফ্রাইবিল নামক অসংখ্য ফিলামেন্ট যুক্ত বৃত্তাকার অঞ্চল দেখা যায়, এটা একটু দেখে রাখবা আর কি। ওকে, আর এটা একটু দেখে রাখবা যে তোমার কোষ প্রাচীর এবং কোষঝিল্লির মধ্যে কোথায় অলঙ্করণ দেখা যায়, কোথায় দেখা যায় না। কোষঝিল্লিতে দেখা যায় না, কোষ প্রাচীরে দেখা যায়। এরপর আসো, এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সাইটোপ্লাজম ও এর অঙ্গাণু। কি ভাইয়া? সাইটোপ্লাজম ও এর অঙ্গাণু। এখন এখান থেকে কি কি লাগবে? এখান থেকে প্রথমবার লাগবে হচ্ছে ভাইয়া একটু মনে রাখবা তোমার এই যে সাইটোপ্লাজমের ভিত্তি পদার্থ কি? মাতৃকা। মাতৃকা, হ্যাঁ, যে কোনো জিনিসের ভাই ভিত্তি হচ্ছে তো কি মা না, এই তো মনে রাখবা সাইটোপ্লাজম ভিত্তি পদার্থ হচ্ছে কি মাতৃকা, এবার মনে রাখবা। ওকে, আর মনে রাখবা এই যে তোমার মাতৃকা জিনিসটা কি? মাতৃকা জিনিসটা কি? মাতৃকা জিনিসটা কি মনে রাখবা। মাতৃকা হচ্ছে তোমার একটা অর্ধতল দানাদার অর্ধস্বচ্ছ সমধর্মী কলাদার তরপদার্থ। এই লাইনটা জাস্ট জানার জন্য, এটা লাগবে না, মনে রাখবা। আরো বেশ কয়েকটা নাম আছে, যেমন তোমার মাতৃকাকে তোমার হাইলোপ্লাজম বলা হয়, তারপর হচ্ছে সাইটোসল বলা হয়, আরো বেশ কয়েকটা নামও আছে। হ্যাঁ, তোমার হাইলোপ্লাজম বা সাইটোসল, এটা একটু দেখে রাখবা। আর মনে রাখবা তোমার এই যে একটোপ্লাজম মানে কি, এন্ডোপ্লাজম মানে কি। সাইটোপ্লাজমের মাতৃকার অপেক্ষাকৃত ঘন কম দানাদার বহিস্থ শক্ত অঞ্চলকে কি বলা হয়? হ্যাঁ, মানে তোমার এই যে একটু শিক্ষা করবা, সাইটোপ্লাজম মাতৃকার মানে বাইরের যে অঞ্চলটা, বাইরের এলাকাটাকে বলা হয় অ্যাক্টোডাম। বাইরের এলাকাটাকে কি বলা হয়? অ্যাক্টোডাম। আর কেন্দ্রের মধ্যে যেটা আছে সেটাকে বলা হয় এন্ডোপ্লাজম। কি ভাইয়া? এন্ডোপ্লাজম, একটু দেখে রাখবা। আর সাইটোপ্লাজম আপেক্ষিক গুরুত্ব অবশ্যই পানি অপেক্ষা বেশি, এটা মনে রাখবা। আর সাইটোপ্লাজম কাজের মধ্যে অনেকগুলো কাজ দেওয়া আছে, সবগুলো লাগবে না, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যে কোষ অম্লত্ব খারত্ব কে নিয়ন্ত্রণ করে? টিচারদের একটা ফেভারিট কোশ্চেন, মনে রাখবা সাইটোপ্লাজম কি করে? কোষ অম্লত্ব খারত্ব নিয়ন্ত্রণ করে। পরীক্ষা এভাবে আসে যে তোমার রেচন প্রক্রিয়ায় সৃষ্ট বর্জ্য নিষ্কাশনে সাহায্য কি করে? অবশ্যই সাইটোপ্লাজম করে, মনে রাখবা, অবশ্যই মনে রাখতে হবে, কিছু করার নেই। এবার আসো সাইটোপ্লাজমের পানির পরিমাণ কত? মনে রাখবা 65 থেকে 96%। ভাই অনেক কিছু আছে, সবকিছু লাগে না ভাই, পরীক্ষা সবকিছু লাগে না। ওকে ওকে, এরপর আমাদেরকে মনে রাখতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, শ্বসনের তোমার তো বেশ কয়েকটা ধাপ আছে, ঠিক না? তার মধ্যে প্রথম পর্যায়ে যার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিস কিন্তু সাইটোপ্লাজম হয়ে থাকে। পরীক্ষা আসবে যে গ্লাইকোলাইসিস নিচের কোনটাতে হয়ে থাকে? মনে রাখবা সাইটোপ্লাজম। বা সাইটোপ্লাজমে শ্বসনের কোন ধাপটা সংঘটিত হয়? গ্লাইকোলাইসিস। কি ভাইয়া? গ্লাইকোলাইসিস, এখান থেকে এত জানতে হবে। এখন আসো আমরা সাইটোপ্লাজমের বিভিন্ন হচ্ছে অঙ্গ নিয়ে পড়ি, অর্গান নিয়ে পড়ি। এর আগে একটু মনে রাখবা প্রোটোপ্লাজমের এই পয়েন্টটা এবং সাইটোপ্লাজমের এই পয়েন্টটা, কোনটা জীবনের আধার হিসাবে কাজ করে আর কোনটা অঙ্গাণু আধার হিসাবে কাজ করে। যদি বলা হয় তোমার জীবন সেটা হচ্ছে কি প্রোটোপ্লাজম, যদি বলো অঙ্গাণু তাহলে হচ্ছে সাইটোপ্লাজম। ভাই কেন না রাখবো? এই যে ভাই প্রোটোপ্লাজম মানে হচ্ছে কি প্রোটো মানে প্রাণ আছে, এই যে প্রোটোপ্লাজম পথ হচ্ছে কি প্রাণ আছে। প্রাণ আছে কার? প্রাণ মানে তো জীবন, তাহলে জীবনের আধার কোনটা? প্রোটোপ্লাজম। মনে থাকবে না ভাই? এছাড়া ভাই সহজে মনে রাখা যায় না ভাই, এইভাবে আমাদের পড়াশোনা করতে হয়। তাহলে এই যে প্রোটোপ্লাজমে আমরা প্রদি হচ্ছে কি প্রাণ, আবার এই যে মানে জীবন। হ্যাঁ, প্রাণ তো জীবন সেম কথা, তাহলে জীবন আধা বললে হচ্ছে প্রোটোপ্লাজম, আর অঙ্গাণু আধা বললে কি সাইটোপ্লাজম। কথা ক্লিয়ার? এরপর আসো, যদি বলা হয় সর্বজনীন অঙ্গাণু বা প্রোটিন ফ্যাক্টরি কোনটা, সেটা হচ্ছে ভাইয়া রাইবোজোম। সেটা হচ্ছে কোনটা ভাইয়া? রাইবোজোম। কথা ক্লিয়ার? ওকে, এখন ভাইয়া মনে রাখবা আমরা জানি যে রাইবোজোমের কোনো কি নাই? আবরণী নাই। রাইবোজোমের কি নাই ভাইয়া? আবরণী নাই। রাইবোজোমের কি নাই? আবরণী নাই। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া আর কার নাই? একটু মনে রাখবা, আর কার নাই। এখন আসো এই জিনিসটা আমাদের জানতে হবে, একটু মনে রাখতে হবে। এই যে একটু আসো একটা ট্রিক্স পড়বো যে তোমার আবরণবিহীন অঙ্গাণু কে আছে? আবরণবিহীন অঙ্গাণু কে আছে? সেরা মামাই প্রথম। সত হচ্ছে সেন্ট্রিওল, রত হচ্ছে রাইবোজোম, মত হচ্ছে মাইক্রোটিউবুলস, মত হচ্ছে মাইক্রোফিলামেন্ট, ইত হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, প্রদ হচ্ছে প্রোটিওসোম।
তাহলে পরীক্ষাতে আসে নিচে কোনটা তোমার আবরণবিহীন অঙ্গাণু, পারবা না? পারবা। বা নিচে কোনটা আবরণযুক্ত অঙ্গাণু, ওইগুলো আমাদের যা সবগুলোর মধ্যে আবরণ আছে, কথা ক্লিয়ার? আর প্রোটিওজোমকে বলা হয় কোষের মেন সুইচ, মনে রাখবা, পরীক্ষা আসে বই নাই, জেনে রাখবা যে কোষের মেন সুইচ কোনটা, সেটা হচ্ছে প্রোটিওজোম। ওকে, আর মনে রাখবা ইকোলার মধ্যে শুষ্ক, ইকোলাইয়ের শুষ্ক ওজনের কত পার্সেন্ট রাইবোজোম? 22%। এখান থেকে একটু দেখে রাখবা, ওকে। আর রাইবোজোম নামকরণ, রাইবোজোম আবিষ্কার নামকরণটা কে করছে? জর্জ স্পেলেট, এটা একটু মনে রাখবা, ওকে। এরপর আসো, এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এখানে মনে রাখবা, এখানে জাস্ট দেখে রাখবা যে মনোজোমটা আসলে কি, হ্যাঁ, তারপর হচ্ছে পলিরাইবোজোমটা কি, তারপর হচ্ছে সাইটোরাইবোজোমটা কি, মাইটোরাইবোজোমটা কি, জাস্ট হচ্ছে আর ডেফিনেশনটা আর কি একবার দেখে রাখবা, এটা এতটুকুই। আর মনে রাখবা এই যে এস কে হচ্ছে ব্যাডবার্গ একক বলা হয়, কি বলা হয়? ব্যাডবার্গ একক বলা হয়, ওকে। এরপর আসো, আমাদের যে লাগবে সেটা হচ্ছে মনে রাখবা যে রাইবোজোম হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়াটা সংগঠিত হয়, একটু মনে রাখবা। আর রাইবোজোমের মেন দুটো উপাদান হচ্ছে কি? দুইটা, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে আরএনএ, এবং এদের অনুপাত কত? 1:1। এদের অনুপাত কত ভাইয়া? 1:1। এতটুকু অবশ্যই জানতে হবে। এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে রাইবোজোমের মেন কাজটা কি ভাই? এটা হচ্ছে ভাই, আমরা একটা কি বললাম রে ভাই? এটা বললাম এটা হচ্ছে একটা প্রোটিন ফ্যাক্টরি, সর্বজনীন অঙ্গাণু, হ্যাঁ। তাহলে সর্বজনীন অঙ্গাণু যেহেতু বলছে, তাহলে মনে রাখবা এটা যেহেতু প্রোটিন ফ্যাক্টরি, এর কাজ হবে কি? প্রোটিন তৈরি করা। বিস্কুট ফ্যাক্টরির কাজ হচ্ছে কি? বিস্কুট তৈরি করা। চকলেট ফ্যাক্টরির কাজ হচ্ছে চকলেট তৈরি করা। তো রাইবোজোম যেহেতু প্রোটিন ফ্যাক্টরি, এটার কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। মনে থাকবে, ওকে। তাহলে এখান থেকে এটা জেনে রাখবা। এখন আসো গোলগি বডি ভাই। গোলগি বডির মনে রাখবা ক্যামিলো গোলগি প্রথম প্যাঁচা ও বিড়ালের স্নায়ু, সেটা দেখতে পান, দেখে রাখবা। আর গোলগি বডির বেশ কয়েকটা নাম আছে, নামগুলো দেখে রাখবা, যেমন ডিকটিওসোম, ইডিওসোম, লাইফোকন্ড্রিয়া, এগুলো একটু দেখে রাখতে হবে, ওকে। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মনে রাখবা আরো বেশ দুইটা নাম আছে, সেটা হচ্ছে কার্বাইড ফ্যাক্টরি, এটা প্যাকিং হাউস। এগুলো হচ্ছে গোলগি বডির আদার্স নেম। পরীক্ষা আসলে ভাই এই যে নিচে কোনটা গোলগি বডির অপর নাম নয় বা অন্য নাম নয়, আবার এভাবে কোশ্চেনটা আসে, নিচে কোনটাকে প্যাকিং হাউস বলা হয়, নিচে কোনটাকে হচ্ছে কার্বাইড ফ্যাক্টরি বলা হয়, পারবা না? আবার এটাও আসে যে নিচে কোনটাকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। গোলগি বডি হচ্ছে কি? ট্রাফিক পুলিশ, হ্যাঁ, ট্রাফিক পুলিশ। এখান থেকে জানলে হবে। এরপর আসো, এরপর আমাদের হচ্ছে এই যে একটু রাসায়নিক গঠনটা দেখতে হবে। এখান থেকে মনে রাখবা একটু জিনিস, যে গোলগি বডির আবরণীতে কত পার্সেন্ট প্রোটিন, কত পার্সেন্ট হচ্ছে ফসফোলিপিড থাকে, এটা দেখে রাখলে হবে। আর গোলগি বডির কয় প্রকার? 3 প্রকার। কি কি? সিস্টার্নি, বেসিকল, ব্যাকুল, এটা দেখে রাখবা। আর গোলগি বডির বেশ কয়েকটা কাজ আছে, কাজগুলো দেখে রাখবা, যেমন হচ্ছে তোমার লাইসোম ভিটামিন তৈরি করা, তারপর হচ্ছে তোমার অপ্রোটিন জাতীয় পদার্থ তৈরি করা, তারপর হচ্ছে সবগুলো লাগবে না, তারপর হচ্ছে তোমার কোষ প্লেট তৈরি করা, এটা দেখে রাখবা, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার মনে রাখবা মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে কি করা? হেল্প করা। তারপর হচ্ছে তোমার প্রোটিন এবং ভিটামিন সি কি করা? সঞ্চয় করা। আরটা মনে রাখবা সেটা হচ্ছে শুক্রাণুর একরোজন তৈরিতে কি করে? হেল্প করে। এই কথা মনে রাখবা, পরীক্ষা যদি কোশ্চেন এখানে দিবে, ইনশাআল্লাহ বাইরে থেকে দিবে না। এরপর আমার লাগবে হচ্ছে লাইসোম। কি লাগবে? লাইসোসোম। লাইসোম থেকে কি লাগবে? মনে রাখবা এটা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে। হাইড্রোলাইটিক এনজাইমের কি হিসেবে কাজ করে? আধার হিসেবে কাজ করে। পরীক্ষাতে আসে যে নিচে কোনটা হাইড্রোলাইটিক এনজাইমের আধার, তোমাকে অবশ্যই কি বলতে হবে? লাইসোম বলতে হবে। কি বলতে হবে? লাইসোম বলতে হবে, ওকে। আর লাইসোমের নামকরণটা কি করছে? মনে রাখবা ক্রিশ্চিয়ান দা দুবে, হ্যাঁ। পালে বলে দিও না ক্রিস্টিয়ানো রোনালদো, হ্যাঁ, ওকে। আমরা চাইলে ওটা দিয়ে মনে রাখতে পারি, হ্যাঁ, ক্রিস্টিয়ানো রোনালদো যদি মনে রাখতে পারি। লাইসোম নাম কি করছে? ক্রিস্টিয়ানো রোনালদো, নামটা একটু মিলে আছে, হ্যাঁ, ওকে। এরপর আমরা দেখতে হবে যে তোমার শ্বেত রক্তকণিকা কোষে সবচেয়ে বেশি লাইসোম দেখা যায়, কথা একটু মনে রাখতে হবে, ওকে। আর আরবিসিতে কিন্তু তোমার লাইসোম থাকে না, এটা একটু জেনে রাখবা। আর এদের কাজের মধ্যে মনে রাখবা এটা হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে হচ্ছে জীবাণু ধ্বংস করে। তারপর হচ্ছে এটা একটু দেখে রাখবা। তারপর হচ্ছে আর যেটা লাগবে সেটা হচ্ছে এটা একটু দেখে রাখবা, 5 নম্বর পয়েন্টটা। জীবদেহের অকৃত কোষসমূহকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে বলে এদের আত্মঘাতী থলিকা বা স্কোয়াড বলা হয়। পরীক্ষা আসে যে নিচের কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলিকা বা স্কোয়াড বলা হয়? মনে থাকবে, ওকে। এখান থেকে এতটুকু জানতে হবে। আর এখান থেকে একটা মনে রাখবে এটা হচ্ছে ক্যান্সার সৃষ্টি করতে পারে। আর এখানে হচ্ছে টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেস এনজাইম থাকে, এনাফ। এরপর আসো ভাইয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখান থেকে কি লাগবে? এখান থেকে ফার্স্ট লাগবে হচ্ছে তোমার এই যে তোমার আবিষ্কারটা কি করছে মনে রাখবা। এই যে তোমার পোর্টার এবং হচ্ছে কি, হ্যাঁ, পোর্টার এবং তার সঙ্গে হচ্ছে কি ক্লড এবং ফুলম্যান, ফ্লোটার, ক্লড, ফুলম্যান, এই তিনজন মিলে আবিষ্কার করছে। আচ্ছা, একটু যদি মনে রাখবা এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সবচেয়ে বেশি থাকে কোথায়? যকৃতে, অগ্নাশয় এবং হচ্ছে অন্ধকার গ্রন্থির কোষে, ওকে। এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় প্রকার? 3 প্রকার, সিস্টার্নি, বেসিকল, টিবিউল, এতটুকু জেনে রাখবা।
এরপর তোমার যেটা লাগবে এখান থেকে মনে রাখবা যে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান রাসায়নিক উপাদান কোনটা, দুইটা, প্রোটিন আর লিপিড। কয় ধরনের এনজাইম পাওয়া যায়, 15 ধরনের এনজাইম পাওয়া যায়। সবগুলো কাজ লাগবে না, মেইনলি মনে রাখবা এটা হচ্ছে প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। তাহলে পরীক্ষায় বলা হয় যে প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কি কাজ করে, তোমাকে কি বলতে হবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি বলতে ভাইয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, এবং মনে রাখবা এখানে হচ্ছে অমসৃণ রেটিকুলাম এ কি হয়, প্রোটিন সংশ্লেষিত হয়, এটা একটু মনে রাখতে হবে। আর এটা হচ্ছে লিপিড ও প্রোটিনের অন্তর্বাহক হিসেবে কাজ করে, বা কেন বা কাজ করবে না, এখানে প্রধান উপাদান হচ্ছে তারা দুজন, প্রধান উপাদান হচ্ছে প্রোটিন আর লিপিড। তাহলে তাদের মধ্যে অন্তর্বাহক হিসেবে কাজ করবে কি আরেকজন, না, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কাজ করবে। ওকে, এবার আসো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে কি লাগবে, আরে ভাই মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি আমাদের পাওয়ার হাউস, কোষের শক্তিকর, লাগবে। এখানে কি কি তোমার সংগঠিত হয়ে থাকে, ক্র্যাব চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া, সবগুলো কি হয়, সংগঠিত হয়। কথা ক্লিয়ার? ওকে, আর আমাদের একটু জানা লাগবে, একটু আমাদের মনে রাখতে হবে যে এই যে মাইটোকন্ড্রিয়ার নাম সার্কোজম কে দেন, কলিকার কি নাম দিছে, সার্কোজম, মনে রাখতে হবে। এবং এই যে ফ্লেমিং কি নাম দিছে, ফিলা। আর এই যে বায়োপ্লাস্ট কে নামকরণ করছে, সেটা হচ্ছে অল্টম্যান। আর মাইটোকন্ড্রিয়া কে করছে, কার্ল ব্যান্ডা কি করছে, মাইটোকন্ড্রিয়া নামকরণ করছে। ওকে, এরপরে আমাদের একটু যেটা জানা লাগবে সেটা হচ্ছে যে তোমার যকৃত কোষে 1000 বা ততোধিক কি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, এর একটু মনে রাখবা। আর এখানে হচ্ছে সবচেয়ে বেশি থাকে, আর কি আরো বেশি থাকে। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আসো এখান থেকে আর কি কি লাগবে, এখানে মনে রাখবা যে মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে তোমার কয়টা এনজাইম আর কয়টা কোএনজাইম থাকে, এটা একটু মনে রাখবা। আর এখানে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্তর্জীবিত একটা ফসফোলিপিড থাকে, নাম হচ্ছে কি কার্ডিওলিপিন, কার্ডিওলিপিন। আর এখান থেকে সবগুলো কাজ লাগবে না, জাস্ট ভাই যেগুলো মার্ক করে রাখবো সেগুলো দেখে রাখবা, যেগুলো মার্ক করে রাখছি সেগুলো দেখে রাখবা, পিডিএফ দিয়ে দিচ্ছি, ওখানে দেখে নিবা কাজগুলো, কাজ সবগুলো লাগবে না। ওকে, এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের যে প্লাস্টিক, বা প্লাস্টিক দিয়ে কি লাগবে, প্লাস্টিক একদম ইজি, একটু খেয়াল করো। এখন আসবে ভাইয়া প্লাস্টিক একদম ইজি, একটু মনে রাখবো, এখান থেকে বেশি কিছু লাগবে না, এখান থেকে জাস্ট মনে রাখবা কি এই যে একটু খেয়াল করো যে নামকরণটা কি করছে, সিম্পার। প্লাস্টিকটা তোমার কোথায় নাই মনে রাখবা, ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল, প্রাণীকোষ, এসব জায়গায় প্লাস্টিক পরীক্ষা আসতে পারে যে প্লাস্টিক কোথায় নাই। আর প্লাস্টিক কপাকা মনে রাখবা, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। ওকে, এরপর আসবে লিউকোপ্লাস্ট হচ্ছে কি একটু খেয়াল রাখবা, লিউকোপ্লাস্ট কি লিউকোপ্লাস্ট আমরা কি, এরা হচ্ছে বর্ণহীন, হ্যাঁ। আর এদের অবস্থানটা কোথায় দেখে রাখবা। আর এই যে এটাকে লিউকোপ্লাস্টে 3 ভাগে ভাগ করা হয়েছে, কি অ্যামাইলোপ্লাস্ট, ইলেওপ্লাস্ট, এলিওরোপ্লাস্ট। পরীক্ষা আসতে পারে নিচে কোনটা লিউকোপ্লাস্টের প্রকারভেদ নয়, এটা দেখে রাখবা। আর এই যে তোমার একটু মনে রাখবা অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে কি সঞ্চয় করে, স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয় করে। ইলেওপ্লাস্ট কি সঞ্চয় করে, তেল ও চর্বি জাতীয়। এলিওপ্লাস্ট কি ধরনের সঞ্চয় করে, কি প্রোটিন সঞ্চয় করে, একটু মনে রাখতে হবে। ওকে, এরপরে মনে রাখবা ক্রোমোপ্লাস্ট হচ্ছে কি একটু রঙিন। কেন রঙিন ভাই, ক্যারোটিন আর জ্যান্থোফিলের জন্য পরীক্ষা আসে যে ক্রোমোপ্লাস্ট হচ্ছে কেন রঙিন, ক্যারোটিন আর জ্যান্থোফিলের জন্য। আর একটু মনে রাখবা এই যে ক্রোমোপ্লাস্ট এক্সাম্পল কি আছে, একটু দেখে রাখবা এগুলা। এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে একটু যে কোরোপ্লাস্ট হচ্ছে কি ভাইয়া, সবুজ বর্ণ। এখানে কি থাকে কোরোপ্লাস্টে, কোরোফিল এ থাকে, কোরোফিল বি থাকে, ক্যারোটিন থাকে, জ্যান্থোফিল থাকে। তাহলে কোরোপ্লাস্টের উপাদান কয়টা, 4টা। কি কোরোফিল এ, কোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল। পারবা না, অবশ্যই পারবা। 4টা উপাদান একটু মনে রাখতে হবে, ও খুব মজার কথা সেটা হচ্ছে কোষের রান্নাঘর, হ্যাঁ, বা কিচেন অফ দ্য সেল, বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয় কাকে, কোরোপ্লাস্টকে। কোষের রান্নাঘর বললো কোরোপ্লাস্ট, শর্করা জাতীয় খাদ্যের কারখানা বললো কোরোপ্লাস্ট। ইংলিশ টার্মটা দেখে রাখবা। ওকে, এরপর এরপর তোমার যেটা লাগবে, তোমরা একটু আকৃতিগুলো দেখে রাখবা, যে পেয়ার আকৃতি কি আছে, সর্বিল আকার কি আছে, একটু আকৃতিগুলো একটু দেখে রাখবা, এবার আমাদের এখান থেকে যেটা লাগবে আর বেশি কিছু নাই, এখান থেকে একটু এখান থেকে দেখো, পাগলের মতো পড়লে হবে না। মেডিকেল অ্যাডমিশনটা হচ্ছে তোমাকে গুছিয়ে পড়াশোনা করতে হবে। কি পড়তে হবে, গুছিয়ে পড়াশোনা করতে হবে। এই যে তোমার এস্ট্রোমাতে মনে রাখতে হবে আবরণ ঝিল্লি দ্বারা আবৃত প্রাণীগ্রাহী কলেডোধর্মী ম্যাট্রিক্স তলকে কি বলা হয়, এস্ট্রোমা বলা। পুরো লাইনটা তুলতে বলবে, এটা কার সংজ্ঞা, এস্ট্রোমা বলবে, এস্ট্রোমা সংজ্ঞা, ঠিক আছে। ওকে, এরপর তোমাকে মনে রাখতে হবে যে কোরোপ্লাস্টে কয়টা গ্রানা থাকে, 40 থেকে 60টা। ভাই জাস্ট এত মনে রাখো। এরপর মনে রাখবা যে কোরোপ্লাস্টের জিনোমে
কয়টা তোমার কিলোবেস জিনোমে কিলোবেস থাকে কয়টা, মনে রাখবা 120 থেকে 60টা। আর তোমার এই যে তোমার এখানে তোমার কোডিং সিকোয়েন্স থাকে কয়টা প্রোটিনের জন্য, 120 প্রকার, 120 প্রকার। এখান থেকে ভাই এতটুকু জানলে না। এরপর আসো সেন্টিউল। সেন্টিউল থেকে ভাই বেশি কিছু নাই। সেন্টিউল থেকে মনে রাখবা যে সেন্টিউল কাঁধে কাঁধে থাকে না, ইস আজারা ডং, ইস আজারা ডং। ইস হচ্ছে ইস্ট, আজারা দিয়ে হচ্ছে আদিকোষ আবৃত বীজ উদ্ভিদ, ডং দিয়ে হচ্ছে ডায়াডাম। তাহলে এদের হচ্ছে থাকে না, তার পরীক্ষা আসে সেন্টিউল কাদের থাকে না, এদের থাকে না, এদের বাদে অপশনে যেটা থাকবে ওদের হচ্ছে থাকে। তাহলে কাদের থাকে না কাদের থাকবে এটা আসে পারবা। তো পরীক্ষার এই মেনলি এখান থেকে আসে। তবুও এখানে ভাইয়া আর দেখে রাখবো হচ্ছে কাজটা একটু দেখে রাখবা, কাজ কি কি আছে কাজটা একটু দেখে রাখবা। কাজটা হচ্ছে তোমার মাকুদন্ত গঠন করা, সিলিও প্লাজেলা সৃষ্টি করা, শুক্রাণু লেজ গঠন করা। এই জাস্ট এতটুকু জানলে হবে। এরপর আসো ভাইয়া কোষীয় কঙ্কাল। কোষীয় কঙ্কাল থেকে মেনলি কি কি লাগবে ভাই তোমাকে বলি, এখান থেকে কি কি লাগবে। এখান থেকে মেনলি লাগবে হচ্ছে তোমার কোষীয় কঙ্কাল। এই যে কোষীয় কঙ্কালটা হচ্ছে মেনলি কি, মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই তিনটা নিয়ে হচ্ছে কোষীয় কঙ্কালটা গঠিত। এখন মাইক্রোটিউবুলস আবিষ্কার এটা দেখে রাখবা রবার্টো প্রান্সি। এরপর আসো মাইক্রোটিউবুলস এর কাজ, জাস্ট ভাই যেগুলো মার্ক করে রাখছে এগুলো দেখে রাখবা, প্রথম 4টা দেখলে হবে, এখানে সবগুলো দেখা লাগবে না। এবার আসো মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট জাস্ট হচ্ছে প্রথম 3টে দেখে রাখবা, সবগুলো লাগবে না। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থেকে মনে রাখবা, ইন্টারমিডিয়েট ফিলামেন্টে 4 ধরনের ফিলামেন্ট পাওয়া যায়। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি কি ভাইয়া, ক্যারাটিন, ল্যামিনিন, তারপর হচ্ছে তোমার নিউরোফিলামেন্ট এবং হচ্ছে বাইমেন্টিন। পরীক্ষা হবে নিচের কোনটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট নয়। ওকে, আর মনে রাখবা সাইটোস্কেলিটনের সবচেয়ে স্থায়ী অংশের নাম কি ভাইয়া, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এটা একটু মনে রাখতে হবে। এবার আসো ভাইয়া ফার অক্সিসোম। আমাদের আজকে ক্লাসটা প্রায় শেষের দিকে, আর একটু লাগবে, এই তো আর 2-3 মিনিট লাগবে, একটু আসো। ফার অক্সিসোম মধ্যে মনে রাখবা এই যে একটু আসো যে ফার অক্সিসোম হচ্ছে কত বেশি থাকে, প্রাণীর কিডনি আর লিভার কোষে কি থাকে বেশি থাকে, এখান থেকে এটা মনে রাখবা। আর মনে রাখবা হচ্ছে এখানে একটু মনে রাখবা এই যে ক্যাটালেজ হচ্ছে প্রধান এনজাইম, মানে পার অক্সিজেনের মধ্যে প্রধান এনজাইম হিসেবে কাজ করে কোনটা, ক্যাটালেজ। কি ভাইয়া, ক্যাটালেজ, এটা একটু মনে রাখবা। আর এখানে মনে রাখবা এই যে পার অক্সিজেনের মধ্যে হচ্ছে কি এই যে একটু মনে রাখবা এর এনজাইমটা হচ্ছে কি তোমার হাইড্রোজেন পার অক্সাইডকে পানি অক্সিজেনে রূপান্তরিত করে। এতটুকু লাগবে না, জাস্ট মনে রাখবা কোথায় অধিক থাকে। আর হচ্ছে তোমার ক্যাটালেজটা কি প্রধান এনজাইম, এটা মনে রাখতে হবে। কাজ মনে রাখতে হবে, এটা হচ্ছে কোষে অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে ওর কাজ। কোষে অক্সিজেন ঘনত্ব কি করে, নিয়ন্ত্রণ করে। খুবই ইম্পর্টেন্ট যে কোষের অক্সিজেন ঘনত্ব নিয়ন্ত্রণ কে করে। ওকে, আচ্ছা। 8 মনে রাখবা এই যে পার অক্সিজেনের মধ্যে বিষ তুল্যকে খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট। হাইড্রোজেন পার অক্সাইড পার অক্সিজের মধ্যে তোমার বিষ তুল্যকে, সেটা হচ্ছে ভাইয়া তোমার হাইড্রোজেন পার অক্সাইড, খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা লাগবে। ওকে, তাহলে আমার এখানে শেষ। এবার তোমার গ্লাইঅক্সোম থেকে বেশি কিছু লাগবে না, জাস্ট মনে রাখবা তোমার আবিষ্কার বা নামকরণটা কে করছে দেখে রাখবে, এটা আসো না পরীক্ষায়। এবার আসো কোষ গহ্বর। আজকে তোমার দেখো আমাদের আজকে লাস্ট টপিক হচ্ছে কি কোষ গহ্বর, আরটা হচ্ছে কি বেসিকল। এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট টপিক। আসো এখান থেকে কি লাগবে, এখান থেকে মেন লাগবে হচ্ছে তোমার একটু আসো কোষ গহ্বরের আবরণটার নাম হচ্ছে কি টোনোপ্লাস্ট। এটা মনে রাখবা। কাজ কি বর্জ্যটা ধারণ করা, কোষের অভ্যন্তরে পিএইচটা রক্ষা করা, আর এই যে কোষের ভিতরে পানির চাপ রক্ষা করা, আর লাগবে হচ্ছে আমাদের একটু দেখো অঙ্গকে দৃঢ়তা প্রদান করা। এটা লাগে, পরীক্ষা আসে যে তোমার এটা আসছে অলরেডি। কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কে, প্রয়োজনীয় বর্জ্যটা ধারণ করে কে, কোষ গহ্বর। লাস্ট একটু দেখে রাখবা, সেটা হচ্ছে বেসিকল থেকে কিছু নাই। এরা হচ্ছে কি প্রধানত অঙ্গাণু থেকে অঙ্গাণুতে প্রোটিন ট্রান্সপোর্ট করে, অথবা প্লাজমা মেমব্রেনে প্রোটিন আনা নেওয়া করে। পরীক্ষা আসে অঙ্গ থেকে তোমার অঙ্গাণু থেকে অঙ্গাণুতে প্রোটিন ট্রান্সপোর্ট করে, অর্গান থেকে অর্গানে প্রোটিন ট্রান্সপোর্ট করে। বেসিকল শেষ। দেখো আজকে আমরা প্রায় কোষের গঠনের মোটামুটি প্রায় অর্ধেকের মতো পড়ছি। বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়াই দিব। কত ইজিভাবে পড়া যায়, একটু চিন্তা করো। আশা করি আজকে ক্লাসে ভালো লাগছে। তো ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।